Everyone, welcome to my YouTube channel English Linguistics and Poetics. আমার YouTube চ্যানেল ইংলিশ লিঙ্গুইস্টিক্স এন্ড পোয়েটিক্স এ সকলকে স্বাগত। তো আজকের যে আমাদের টপিক সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের যে ফ্রেজাল ভার্ব, সেই ফ্রেজাল ভার্ব আমরা আজকে প্র্যাকটিস করব। এটা স্টেপ 1। পরে যদি আরো সুযোগ পাই আমি ফ্রেজাল ভার্ব নিয়ে আরো দু চারটে ভিডিও বা আরো আমরা প্র্যাকটিস পরবর্তীকালে করব। তো পুরোটা দেখো, পুরোটা দেখলেই এই ভিডিওর উদ্দেশ্য সম্পর্কে আমি বলবো, কেন এই ভিডিও করছি, ফ্রেজাল ভার্ব কেন আমাদের দরকার। তো পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। এই তো আমাদের ক্লাস 10 অবধি বা মাধ্যমিক স্তর অবধি তো আমাদের প্রায় 850 থেকে 1000 খানা মতন ফ্রেজাল ভার্ব রয়েছে। সেই ফ্রেজাল ভার্ব আমাদের শিখতে হয়। তো সচরাচর ক্লাস 8 থেকে শুরুটা হয়, ক্লাস 10 অবধি এই ফ্রেজাল ভার্বের পর্বটা চলে ইংলিশ গ্রামারে। তো আমরা ক্লাস 8 বা 8 অতটা গুরুত্ব দিই না, ক্লাস 9 এ একটু গুরুত্ব দিই, কিন্তু ক্লাস 10 এ গিয়ে আমাদের গুরুত্ব দিতে হয়। কারণ ইংরেজি গ্রামারে আমাদের যে মাধ্যমিক পরীক্ষা ক্লাস 10 এর, সেই মাধ্যমিক পরীক্ষাতে 3টে নম্বর রয়েছে, গুরুত্বপূর্ণ নম্বর রয়েছে। সেই 3টে নম্বরের জন্য প্রায় আমি যেটা বললাম 850 থেকে 1000 খানা ফ্রেজাল ভার্ব আমাদের প্র্যাকটিস করতে হয়, এগুলো আমাদের মনে রাখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ওই এক বছরে 850 বা 1000 খানিক ফ্রেজাল ভার্ব কি মনে রাখা সম্ভব? আমি বলবো হ্যাঁ, সম্ভব। আমরা যদি অধ্যাবসায় করি, আমরা যদি we can remember all phrasal verbs throughout our life only by repeated practice। আমাদের প্র্যাকটিসের মধ্যে দিয়ে ফ্রেজাল ভার্বকে আয়ত্ত করতে হয় বা মজ্জাগত করতে হয়। তো আমাদের ফ্রেজাল ভার্ব দিয়ে fill in the blanks বলি, বা যদি এরকম আন্ডারলাইন ওয়ার্ডস থাকে সেখানে যদি আমাদের ফ্রেজাল ভার্ব দিয়ে রিফ্রেশ করতে বলা হয়, তো আমরা বেশ কিছু জায়গায় ভুল করে বসি। প্রথম ভুলটা করি যে আমরা ঠিকঠাক অর্থ বুঝি না, পড়াশোনা করি না, যার জন্য আমরা সঠিক ফ্রেজাল ভার্বটাই বসাতে পারি না, ভুল ফ্রেজাল ভার্ব বসাই। দ্বিতীয় ভুলটা হয় আমরা তো ফ্রেজাল ভার্ব বসিয়ে ফেলি, আন্দাজি হোক বা বুঝে কিছুটা বুঝে হলেও বসাই। আর তৃতীয় ভুলটা হচ্ছে, তৃতীয় ভুল বলবো না, ফ্রেজাল ভার্ব তো বসিয়ে দিলাম, ফ্রেজাল ভার্বটা বসালেই কিন্তু কাজ শেষ হয়ে গেল না। যে জায়গাটায় ভুল হয় সেটাই আমি আজকে এই কয়েকটা উদাহরণের সাহায্যে কয়েকটা আমি নিয়েছি, 8খানা নিতে পেরেছি, বোর্ড যেহেতু ছোট, 8খানা মানে সেন্টেন্স নিয়েছি আমি। তো সেই ভুলটা কোথায় আমাদের হয় সেটা ধরিয়ে দেওয়ার জন্য, বা সেটা আমরা যদি আমরা বুঝে নিই বা বুঝে আমরা যদি ভুলটা আমরা যদি বুঝে নিই, তাহলে আমার মনে হয় না আমার সারা জীবন আর ভুল হবে। তো এই ভিডিওটা সেই উদ্দেশ্যেই করা যে যাতে আমাদের ভুল না হয় ফ্রেজাল ভার্ব রিপ্লেস করার সময়। সাধারণত যে ফ্রেজাল ভার্ব দিয়ে কি করতে বলা হয়, মানে ইনস্ট্রাকশনটা আমাদের কি থাকে সেটা আমাদের প্রথমে জানতে হবে। রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস বাই দ্য ফ্রেজাল ভার্বস গিভেন বিলো। নিচে ফ্রেজাল ভার্বের একটা লিস্ট দেওয়া থাকে মাধ্যমিক স্তর অবধি। সেই ফ্রেজাল ভার্বের লিস্ট থেকে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো থাকে তাতে আন্ডার রিফ্রেশ করতে হবে, মানে এটার জায়গায় ফ্রেজাল ভার্ব বসাতে হবে। যেমন প্রথম সেন্টেন্স রয়েছে দ্য প্রাইজেস উইল বি ডিস্ট্রিবিউটেড আফটার দ্য ম্যাচ, ডিস্ট্রিবিউটেড এর তলায় দাগ দেওয়া হয়েছে, আন্ডারলাইন করা আছে। এই জায়গায় আমাদের এখান থেকে ফ্রেজাল ভার্ব নিয়ে বসাতে হবে, রিপ্লেস করতে হবে, ওই জায়গায় ওটাকে সরিয়ে দিয়ে ওখানে বসাতে হবে। এই বসানোটা হচ্ছে বসিয়ে তো দিলাম, আমি যেটা বললাম শুধু বসালেই হবে না, ভার্বের এই যে এইখানে ভার্বের যে ফর্ম রয়েছে, ভার্বের যে রূপ রয়েছে, সেই রূপে ফ্রেজাল ভার্বটাকে বসাতে হবে। আমরা যদি সেটা না করি তাহলে আমরা আমাদের ফ্রেজাল ভার্ব যে বললাম সেটা ঠিক হলো না, অথচ আমরা সঠিক ফ্রেজাল ভার্বটাই বসিয়েছি। স্যার সঠিক ফ্রেজাল ভার্বটাই তো বসানো হয়েছে, না সঠিক ফ্রেজাল ভার্বটা বসিয়েছো, কিন্তু টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী ভার্বের সঠিক রূপ বসাতে হয়, সেটা তোমরা জানো। সেই সঠিক রূপটাই আমরা বসাতে ঠিকঠাক পারি না, এই জায়গাটা আমার ভুল হয় আমার মনে হয়। তো সেটাই জন্য ভিডিও যেটা আগেও বললাম এখনো বলছি। এবার যেটা হচ্ছে যে এটা দেয়া থাকে, এবার মাধ্যমিকে কি থাকে যে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এন্ড রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইনড। এটা ইনস্ট্রাকশনটা থাকে, মাধ্যমিকে ইনস্ট্রাকশনটা থাকে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এন্ড রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইনড। এরকম একটা ঘর পাশে ঘর আরেকটা ইনস্ট্রাকশন থাকে, পাশে এরকম ঘর করে দেওয়া থাকে। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলছি, যারা মাধ্যমিক দেবে এবছর বা আগামী বছর, তো তাদের জন্য বলছি যে এরকম ঘর করে দেওয়া থাকে, সেই ঘরেতে ফ্রেজাল ভার্বটা লিখতে হয়। আর সেন্টেন্সটা রিরাইট করতে হয় না, পুনরায় লিখে করতে হয় না, ঘরে শুধু সঠিক ফর্মটা বসালেই হয়। আমাদের যেমন ইনস্ট্রাকশন থাকবে সেরকম আমরা করব। যদি বলতে রিরাইট আন্ডারলাইন ভাবে রিপ্লেস করার পর সেটাকে আবার পুনরায় লিখতে বলা হতো, রিরাইট করতে বলা হতো, তাহলে আমাদের লিখতে হতো। বা যদি এটা মাধ্যমিক স্তরে থাকে আমি বললাম যেটা। এবার আমরা আমাদের যে প্র্যাকটিসে চলে আসি। তো আমাদের এখানে 8টা সেন্টেন্স হয়েছে, ফ্রেজাল ভার্ব দেওয়া হয়েছে 8টা, সচরাচর 8টা থাকে না, 9টা 10টা 11টা থাকে, শুধু বোকা বানানোর জন্য, যাতে তুমি ভুল করো বা আমরা ভুল করি, যাতে সেই ভুল করার জন্য এক্সট্রা ফ্রেজাল ভার্ব দেওয়া থাকে। মাধ্যমিকে 3টে ফ্রেজাল ভার্ব করতে হয়, 4টে দেওয়া থাকে।
তো যাতে ভুলটা হয়, ভুলটা করে, এই ভুলটা যাতে না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমাদের প্রথমে মানেগুলো জানতে হবে, অর্থগুলো জানতে হবে, বাংলা অর্থ জানতে হবে। আমাদের তো ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো আমাদের অর্থটা জানলে ইংরেজিটা শিখতেও ভালোভাবে শেখাও যায়। তো এবার যেটা বলছিলাম, তো আমরা চলে আসি এবার 8টা আমি বললাম সেন্টেন্স রয়েছে, 8টা ফ্রেজাল ভার্বই দেওয়া রয়েছে। আমার জায়গা কম, আমি আরো 2-3টে দিতে পারতাম, লেখা দরকার ছিল, উচিত ছিল, তো জায়গার অভাবের জন্য আমি লিখতে পারিনি। আমি 8টাই রেখেছি। কি কি ফ্রেজাল ভার্ব আছে একবার দেখে নি, চোখ বুলিয়ে নি প্রথমে। এরকম করবে, প্রথমে চোখ বুলিয়ে নাও ফ্রেজাল ভার্বগুলো কি কি লিস্টে কি কি ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে। তো ব্রেক আউট, মেক আউট, গিভ অ্যাওয়ে, লুক ফর, কল অফ, গিভ আপ, রান আফটার, ব্যাক আপ, এগুলো থাকে। এগুলো আমরা মানেগুলো প্রথমে জানতে হবে। যে ব্রেক আউট মানে আবির্ভাব, প্রাদুর্ভাব যেটাকে বলা হয়। মেক আউট, মেক আউট মানে বুঝতে পারা। এই যে মানেগুলো আমরা যখন জেনে নেব বা আমরা বারবার প্র্যাকটিস করব বা আমার বই দেখব, তখন এগুলো আমাদের রেডি হয়ে যাবে। গিভ অ্যাওয়ে মানে গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট। এই জিনিসটা জানলেই আমাদের হয়ে যাবে। এই জিনিসটা জানলে আমাদের 50% কাজ হয়ে গেল। আর 100% কাজটা কিভাবে করতে হবে? সঠিক ফ্রেজাল ভাবে, যেমন এখানে ভার্বের সঠিক ফর্ম বসানো আছে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী, সেরকম এই ফ্রেজাল ভার্বেরও সঠিক ফর্মটা বসাতে হবে। এটা এক ধরনের ভার্ব, ফ্রেজাল ভার্ব। যেহেতু অনেকগুলো ওয়ার্ড দিয়ে রয়েছে, ফ্রেজ আকারে রয়েছে, এটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলে। এগুলো তোমরা জানো। তো ব্রেক আউট, মেক বললাম, গিভ অ্যাওয়ে মানে ডিস্ট্রিবিউট, লুক ফর মানে খোঁজা, সার্চ। কল অফ, কল অফ কথাটা মানে হচ্ছে কোনো কিছু প্রত্যাহার করে না, তুলে নেওয়া, উইথড্র করা যাকে বলা হয়। গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা, গিভ আপ মানে ত্যাগ করা, লিভ। রান আফটার মানে ধাওয়া করা, চেজ। ব্যাক আপ মানে ব্যাক আপ করা। আমার সাথে খেলায় কথাটা দেওয়া রয়েছে যে অমুক ক্যাপ্টেনকে অমুক খেলোয়াড়কে খুব ধন্যবাদ আমাকে ব্যাক আপ করার জন্য, মানে সাপোর্ট করার জন্য। অনেক সময় ব্যাক আপ করে নিয়ে যেতে হয় ক্রিকেটারকে বা ফুটবলারকে। বিশেষ করে ক্রিকেট এটা হয়ে থাকে, তোমরা জানো ক্রিকেট খেলা অনেকেই দেখো যে ব্যাক আপ করা হয় কিছু কিছু নতুন প্লেয়ারদেরকে, মানে তাদেরকে সুযোগ দিতে হয়, সময় দিতে হবে, সাপোর্ট করতে হবে, তবে তারা খেলতে পারে। যাই হোক, এই যে আমরা মানেগুলো জেনে নিলাম, এই মানে জানাটা, অর্থ জানাটাই আমাদের বললাম অনেকটা আমাদের এই কাজ হয়ে গেল। এবার কি হয়েছে, দা প্রাইজেস। ভিডিওটা একটু লং হবে, কিছু মনে করো, কিন্তু পুরো ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, কিন্তু দেখো, প্রথম কথা হচ্ছে দেখো, সাবস্ক্রাইব যদি ভালো লাগে করবে। তো দা প্রাইজেস উইল বি ডিস্ট্রিবিউটেড আফটার দ্য ম্যাচ, দা প্রাইজেস উইল বি ডিস্ট্রিবিউটেড আফটার দ্য ম্যাচ মানে ম্যাচের শেষে, খেলার শেষেই তো প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয়। তো উইল বি ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড করা হইবে, তাহলে এই তো হবে কারো দ্বারা, তাহলে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েসে থাকলে আমরা প্যাসিভ ভয়েসে আমরা কি করি, ভার্বের থার্ড ফর্ম বসাই, ফ্রি ভার্বের থার্ড ফর্ম, তাহলে ডিস্ট্রিবিউটেড। আমি এখানে কি কোনটার মানে বলেছিলাম ডিস্ট্রিবিউটেড, এই গিভ অ্যাওয়ে। তাহলে গিভ এর ফার্স্ট ফর্মে চলে যাব, সরি পাস্ট পার্টিসিপলে চলে যাব, গিভ গেভ গিভেন, তাহলে গিভেন অ্যাওয়ে, এখানে তার ফ্রেজাল ভার্ব কি হবে, গিভেন অ্যাওয়ে, গিভেন অ্যাওয়ে। নেক্সট, মাই ফ্রেন্ডস আর অলওয়েজ রেডি টু সাপোর্ট মি, মাই ফ্রেন্ডস আর অলওয়েজ, আমার বন্ধুরা সবসময় রেডি থাকে, প্রস্তুত থাকে টু সাপোর্ট মি, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ব্যাক আপ করার জন্য, যেটা আমি বললাম। তাহলে এই যে টু আছে, টু এর পর তোমরা জানবে, এই নিয়মগুলো আমাদের জানতে হবে। আমি বলছিলাম যে নিয়মগুলো আমাদের জানলে সুবিধা হয়, এই নিয়মগুলো আমাদের সারা জীবন কাজে লাগবে, এটাই নিয়ম। টু সাপোর্ট মি, সাপোর্ট, টু এর পর যখন ভার্ব বসে তখন ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম বসে। ভার্বের সঙ্গে সচরাচর অন্য কিছু যোগ হয় না, আমরা ইএস যোগ করতে পারি না, এস বা ইএস যোগ করতে পারি না, ইডি যোগ করতে পারি না, এটা নিয়ম যে টু এর পর ভার্বের বেস নিয়ম, নিয়ম নয় কারণও আছে। তো এত কিছু বলা, এই ভিডিওটা এমনিতে লং হতে চলেছে, তোমার বিরক্ত লাগবে, শুধু আমি জাস্ট বেসিক জিনিসটা অল্প করে বলে দিয়ে যাচ্ছি। মাই ফ্রেন্ডস আর অলওয়েজ রেডি টু সাপোর্ট মি, এই যে টু এর পর যখন ভার্ব থাকে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে সোজা জিনিস ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্মটা বসিয়ে দাও, এই যে ব্যাক আপ, ব্যাক আপ, এখানে কোনো কিছু চেঞ্জেস হবে না, ভার্বের রূপে কোনো পরিবর্তন হবে না, ব্যাক আপ। হ্যালো, নেক্সট, হি ইজ ইন সার্চ অফ এ জব, এটা আমি দিচ্ছি, এগুলো দিচ্ছি যে ভুলটা আমাদের কোথায় হয়, সেই জন্য এই ধরনের বাক্যগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি, রাখার চেষ্টা করেছি। তো হি ইজ ইন সার্চ অফ এ জব, দেখো দাগটা দেওয়া আছে, এখানে দেখো ওয়ার্ডের তলায় শুধু দাগ দেওয়া আছে, এখানে আবার অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, ইন সার্চ অফ, ইন সার্চ অফ মানে খোঁজ, হি ইজ ইন সার্চ অফ এ জব মানে জবের, কাজের সন্ধানে, সে কাজের সন্ধানে, তাহলে কাজের সন্ধানে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, বাহ খুব সুন্দর, প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে খোঁজা, খোঁজা ইংরেজি কি, লুক ফর, লুক ফর মানে খোঁজা, সার্চ করা। তাহলে কি এই যে ইজের পর আবার লুক ফর বসবে, কি করে ইজের পর লুক ফর বসবে, বসবে না কেন, ইজটা তো এখানে মেন ভার্ব, আবার একটা মেন ভার্ব বসবে, এরকম হয় না, একটা বাক্যে দুটো মেন ভার্ব থাকে না, যদি সেটা সিম্পল সেন্টেন্স হয়। তো লুক ফর,
লুক ফর, তাহলে ইজ আছে, ইজ আছে না, সে কাজটা খোঁজার কাজটা চলছে, তাহলে হি ইজ সার্চিং, দ্যাট ইজ হি ইজ লুকিং ফর এ জব, লুকিং লুকিং ফর এ জব। এগুলো আমি যে এগুলো নিয়েছি তাও বলে দিই, এগুলো নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যে টেস্ট পেপার এবছর বেশ কয়েক বছরই করছে, টেস্ট পেপার যে ছাত্রদের দিয়েছে সেই ছাত্রদের কাছ থেকে দেওয়া, উত্তর তো তাদের দেওয়া রয়েছে সেখানে, উত্তর তো জানে, কিন্তু উত্তরটা শুধু জানতে হবে না, কিভাবে উত্তরটা হচ্ছে, কিভাবে আসছে সেটাই জানতে হবে, সেটা জানলেই তো তবে তাহলেই তো সেটাই তো শিক্ষা। হি লেফট অল দা লাক্সারি, সে সমস্ত বিলাসিতা ত্যাগ করেছিল, ত্যাগ করা, লেফট কথা মানে ত্যাগ করা, লিভ থেকে এসেছে, লিভ লেফট, লেফট ত্যাগ করেছিল মানে লিভের ফার্স্ট ফর্ম রয়েছে লেফট, তাহলে আমাকে যে ফেজাল ভার্বটা বসাবো তার ফার্স্ট ফর্মই আমাকে লিখতে হবে, তাহলে গিভ আপ মানে ত্যাগ করা, তাহলে কি হবে গেভ আপ, গেভ আপ, গেভ আপ। নেক্সট ডেঙ্গি, এটা ডেঙ্গি উচ্চারণ করবে, ডেঙ্গি নট ডেঙ্গু, ডেঙ্গি হ্যাজ স্প্রেড সাডেনলি ইন আওয়ার এরিয়া, ছড়িয়ে পড়া, প্রাদুর্ভাব ঘটা, আবির্ভাব ঘটা, ব্রেক আউট যাকে বলা হয়, এই ব্রেক আউট প্রথমেই রয়েছে ব্রেক আউট, ব্রেক আউট মানে স্প্রেড, অ্যাপিয়ারও বলা যেতে পারে, অ্যাপিয়ার, তাহলে এই যে হ্যাজ স্প্রেড, এই যে হ্যাজ ছড়িয়ে পড়েছে, অর্থাৎ ফার্স্ট প্রেজেন্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হ্যাড হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে থার্ড ফর্ম বসাও না, ব্রেকের ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে ব্রোকেন আউট, ব্রোকেন আউট। নেক্সট দা স্ট্রাইক ওয়াজ উইথড্রন, তুলে নেওয়া, উইথড্র করে নেওয়া, স্ট্রাইক মানে ধর্মঘট, ধর্মঘট তুলে নেওয়া হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল, এটাও প্যাসিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েস রয়েছে ও পাস্ট টেন্সে, তাহলে প্যাসিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েসে থাকা মানেই ভার্বের সবসময় থার্ড ফর্ম বসে, তাহলে কল অফ মানে তুলে নেওয়া, উইথড্র করা, কল কল কল। নেক্সট দ্য ডগ ওয়াজ চেজিং এ র‍্যাবিট, র‍্যাবিটটাকে চেজ করছে, তাহলে কুকুরটি ধাওয়া করছিল, তার কাজ চলছিল ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ চেজিং এ র‍্যাবিট, র‍্যাবিট খরগোশ, দ্য ডগ ওয়াজ চেজিং এ র‍্যাবিট, দ্য ডগ ওয়াজ চেজিং এ র‍্যাবিট, চেজ করা, চেজ করা হচ্ছে রান আফটার, খুব ইম্পর্টেন্ট কিন্তু ফ্রেজ, রান আফটার, এই ফ্রেজগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এগুলোই থাকে পরীক্ষা সচরাচর, রান আফটার, তাহলে ওয়াজ চেজিং, এখানে ভার্ব সঙ্গে আইএনজি যোগ আছে, এটা যে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ ওয়ার তার সঙ্গে ভার্ব সঙ্গে আইএনজি যোগ, তাহলে এখানে আমাদের এখানে ফ্রেজাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাহলে রানিং আফটার, রানিং NNING, রানিং আফটার, রানিং আফটার, ওকে। নেক্সট I cannot understand what you say, তুমি কি বলো আমি বুঝতে পারি না, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, I cannot understand what you say, understand মানে মেক আউট, তাহলে মেক আউটই হবে, কেন মেক আউট হবে, সবসময় জানবে যে মডালের পর যদি মডাল ভার্ব থাকে তার নেগেটিভ ফর্ম থাকুক আর পজিটিভ ফর্মই থাকুক, অ্যাফার্মেটিভ ফর্মই থাকুক, সেটা মডাল যদি থাকে, মডাল ভার্ব, মডালও এক ধরনের অক্সিলারি ভার্ব, যদি শুধু মডাল থাকে, অর্থাৎ মডালের নেগেটিভ ফর্মও হয়, ডু নট যোগ করলে নেগেটিভ ফর্ম হয়ে যায়, তো উইল নট, শ্যাল নট, কুড নট, এই ধরনের যদি শুধু থাকে, শুধু মডালটা থাকে, মডাল ভার্বটা থাকে, আর মডালের পর সবসময় ভাবে বেস ফর্ম আছে, আবার বলি বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, মেক আউট ইউজ, তো এইগুলোই ভুল আমরা করে থাকি। এই ভিডিওটা আমার করা একটা দরকার ছিল, আমাদের করা উচিত ছিল বলে আমার মনে হলো, আমি করলাম, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর আমি পরবর্তীকালে এরকম প্র্যাকটিস করবো। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।